গুম অধ্যাদেশ বাতিল প্রসঙ্গে ইন্তিফাদা বাংলাদেশের সংবাদ সম্মেলনের বক্তব্য। আজ আমরা এমন এক সময় মিলিত হয়েছি যখন বলপূর্বক অন্তর্ধান বা গুম এর বিচার প্রক্রিয়া একটা জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। গুম বাংলাদেশের মানুষের মনে একটা জাতীয় ট্রমা হিসেবে বিরাজ করছে, যার আশু ও স্থায়ী সমাধান জরুরি। 15 বছরেরও বেশি সময় ধরে শেখ হাসিনার প্রশাসন গুমের এই চর্চাকে একটি সুপরিকল্পিত শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, যার লক্ষ্য ছিল ভিন্ন মতকে দমন করা, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা এবং পুরো সমাজে একটি সর্বব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করা। বিশেষ করে ডিজিএফআই, র্যাব, ডিবি এবং এই ধরনের রাষ্ট্রীয় সংস্থার গোপন আয়নাঘর ছিল এই দুঃশাসনের প্রতীক, যেখানে আন্তর্জাতিক এবং দেশীয় আইনের তোয়াক্কা না করে বছরের পর বছর মানুষকে বিনা বিচারে আটকে রাখা হতো। বাংলাদেশে গুম কোনো বিচ্ছিন্ন অপরাধ ছিল না, এটা ছিল একটা নিয়মতান্ত্রিক রাষ্ট্রীয় সন্ত্রাস। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গঠিত গুম তদন্ত কমিশন 1772টি সক্রিয় কেস নথিবদ্ধ করেছে, যার মধ্যে 345 জন এখনো নিখোঁজ। গুম কমিশন নিজেই স্বীকার করেছে প্রকৃত সংখ্যা 2 থেকে 3 গুণ হতে পারে, অর্থাৎ প্রায় 6000-এর মতো। ভয়াবহতার পুরো চিত্র এখনো অজানা, কারণ একদিকে প্রশাসনের অনিচ্ছা ও অসহযোগিতা, অন্যদিকে নিরাপত্তা বাহিনী ও বিচার ব্যবস্থার প্রতি ভুক্তভোগীদের অনাস্থা এবং অনেককে সেলফ সেন্সরশিপে আবদ্ধ করে রাখা। এই অপরাধের শিকার কেবল নিখোঁজ ব্যক্তিরা হননি, বরং তাদের পরিবারগুলো বছরের পর বছর ধরে এই কারণে আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন, সামাজিক বিচ্ছিন্নতা এবং তীব্র মানসিক যন্ত্রণার শিকার হয়েছেন এবং হচ্ছেন। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা এবং সারা দেশের মানুষ আশা করেছিল এই কালো অধ্যায়ের চিরস্থায়ী অবসান হবে। সেই আশা এখন গভীর উদ্বেগে পরিণত হয়েছে। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ বাতিল করার মধ্য দিয়ে বর্তমান সরকার রাষ্ট্র কাঠামোর মধ্যে এমন কিছু আইনি ফাঁকফোকর রেখে দিচ্ছে যেগুলোকে বিষধর সাপের গর্তের সাথে তুলনা করা যায়। যে গর্ত থেকে জনগণ তো দংশিত হবেই, এমনকি এই সরকার নিজেও দংশিত হতে পারে, যেমনটা তারা বিরোধী দলে থাকা অবস্থায় দংশিত হয়েছিল। গুমের মতো প্রচন্ড স্পর্শকাতর বিষয়ে সরকারের বর্তমান অবস্থান শুধুমাত্র নির্লিপ্ত না, বরং অস্পষ্টও বটে। একবার বলা হচ্ছে আইসিটি আইনে গুমের বিচার হবে, আবার বলা হচ্ছে অধ্যাদেশটাকে পরে আরো শক্তিশালী করে সংসদে আনা হবে, কিন্তু কবে, কিভাবে, কি হবে তার কোনো স্পষ্ট উত্তর নেই। এই অনিশ্চয়তা দুর্ঘটনাবশত না। যখন এ ধরনের মৌলিক প্রশ্নে ইচ্ছাকৃতভাবে ধোঁয়াশা বজায় রাখা হয়, অস্পষ্টতা বজায় রাখা হয়, তখন সেই ধোঁয়াশাটাই একটা নীতি হয়ে ওঠে এবং সেই নীতির সুবিধাভোগী কারা হয় তা আলাদা করে বলার প্রয়োজন হয় না। রাষ্ট্রীয় সন্ত্রাস হলো সর্বোচ্চ পর্যায়ের সন্ত্রাস, কারণ আধুনিক রাষ্ট্র নিজেই নিজেকে বৈধতা দেয়, নিজেই নিজের আইন বানায় এবং এর ব্যাপকতা অতি বিস্তৃত। আমাদের দেশে বছরের পর বছর রাষ্ট্রীয় কাঠামো, রাষ্ট্রীয় সংস্থা, রাষ্ট্রীয় রিসোর্স এবং ইউনিফর্ম পরে নাগরিকদের গুম করা হয়েছে, যা থেকে স্পষ্ট বোঝা যায় যে বর্তমান রাষ্ট্রের কাঠামোর মধ্যে এমন কিছু লুপহোল বা ফাঁকফোকর রয়ে গেছে, যা ব্যবহার করে রাষ্ট্রের ভেতরে থাকা দুর্বৃত্তরা এ ধরনের ভয়াবহ অপরাধ সংঘবদ্ধভাবে ও নির্বিঘ্নে চালিয়ে যেতে পারে। যদি মৌলিক পরিবর্তন না হয়, তাহলে এদেশের নাগরিকদের উপর রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জুলুম ও নিষ্পেষণের যুগ ফিরে আসা সময়ের ব্যাপার মাত্র। গুম অধ্যাদেশ কি ছিল এবং কেন গুরুত্বপূর্ণ ছিল? এই ধরনের বেশ কিছু মৌলিক পরিবর্তনের কথা মাথায় রেখে গুম প্রতিরোধ ও প্রতিকার আইনকে অধ্যাদেশ হিসেবে বাস্তবায়ন করা হয়েছিল। এই অধ্যাদেশ গুমকে একটি স্বতন্ত্র অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করেছিল এবং রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক কাউকে তুলে নেওয়া আর সাধারণ অপহরণের মধ্যে পার্থক্য করেছিল। কাঠামোগত সুরক্ষা হিসেবে এই আইনটি জাতীয় মানবাধিকার কমিশনকে নিরাপত্তা বাহিনীর উপর স্বাধীন তদন্ত করার ক্ষমতা দিয়ে ভারসাম্য ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। গুম সংক্রান্ত প্রমাণ ধ্বংস করাকে অপরাধ হিসেবে সাব্যস্ত করেছিল। পাশাপাশি আইনটি ক্ষতিপূরণ, আইনি সহায়তা এবং নিখোঁজ ব্যক্তির সম্পদ যেন তার পরিবার পেতে পারে সে ব্যাপারে কিছু নীতিমালা তৈরি করেছিল। মোটের উপর বলা যায়, এই আইন রাষ্ট্রের ভূমিকাকে নিপীড়ক থেকে রক্ষকের ভূমিকায় পরিবর্তিত করার একটি রাস্তা উন্মুক্ত করেছিল। এই আইনের প্রতিটি ধারার সাথে একমত হওয়া জরুরি না, কিন্তু সরকার যেভাবে পুরো অধ্যাদেশটিকে বাতিলের খাতায় ফেলে দিয়েছে তা উদ্বেগজনক। পাশাপাশি যে অজুহাতগুলো দেখিয়ে সরকার এই অধ্যাদেশকে বাতিল করেছে তা একদিকে অসন্তোষজনক, অন্যদিকে সন্দেহজনক। এত ট্র্যাজেডির পরও রাষ্ট্রীয় বাহিনীকে বিচারহীনতার সুযোগ দিয়ে হাসিনা সরকারের শাসনের কাঠামো কেন বজায় রাখতে হবে সেটা আমাদের কাছে বোধগম্য না। সরকারের দিক থেকে দেওয়া অজুহাত এবং আমাদের পর্যবেক্ষণ। গুম অধ্যাদেশ বাতিলের ব্যাপারে সরকারের অজুহাতগুলো একে একে দেখা যায়। অধ্যাদেশ বাতিলের ব্যাপারে সবচেয়ে তাৎক্ষণিক এবং গুরুতর পরিণত হলো
বাংলাদেশে বর্তমানে ফৌজদারি আইনে গুমের কোনো সংজ্ঞাই আর অবশিষ্ট নেই। সরকার যদি সত্যিই মনে করতো যে অধ্যাদেশের সংশোধন দরকার, তাহলে অধ্যাদেশকে বর্তমানে যেভাবে আছে সেভাবে রেখে পরে প্রয়োজনীয় পরিমার্জন করা যেত। পুরো অধ্যাদেশ বাতিল না করে আংশিক সংশোধনের এই পথ সরকার ইচ্ছা করলে নিতে পারত। এই পথটি তারা গ্রহণ করেনি, এবং এটা একটা প্রশ্ন তৈরি করে যে সংস্কার করতে না পারা আর সংস্কার করতে না চাওয়ার মধ্যে পার্থক্যটা এখানে কি। সরকার দাবি করেছে এই আইন নির্বাহী বিভাগের কার্যকারিতা এবং নিয়ন্ত্রণকে কমিয়ে দিবে। আইনমন্ত্রী বলেছেন মানবাধিকার কমিশন অধ্যাদেশটি ভিকটিমের জন্য আরেকটি মানবাধিকার লঙ্ঘনের সমান। কিন্তু কেন ও কিভাবে এই আইন নির্বাহী বিভাগের কার্যকারিতাকে হ্রাস করবে সেটা ব্যাখ্যা করা হয় নাই। কেন এই আইন মানবাধিকার কমিশন অধ্যাদেশ মানবাধিকার লঙ্ঘন করবে এই ব্যাপারে সরকার কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করেনি। গুম প্রতিকার সংক্রান্ত আইনের মূল উদ্দেশ্যই হলো রাষ্ট্র কর্তৃক সংঘটিত একটি বিশেষ অপরাধ যেন ভবিষ্যতে ঘটতে না পারে, সে লক্ষ্যে নির্বাহী বিভাগের ক্ষমতার অপব্যবহারের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। উল্লেখ্য, অধ্যাদেশে মানবাধিকার কমিশনকে নিরাপত্তা বাহিনীর যে কোনো স্থাপনায় পূর্ব ঘোষণা ছাড়াই পরিদর্শনের ক্ষমতা দেয়া হয়েছিল। ঠিক এই বিধানটিকেই নির্বাহী কার্যকারিতার বিরুদ্ধে বলা মানে বায়বীয় ও অপ্রমাণিত নিরাপত্তা ঝুঁকির নামে ওইসব মানুষের অধিকার বিসর্জন দেওয়া যাদের ক্ষতির প্রমাণ আমাদের হাতে এখন 1700-টির বেশি কেস হিসেবে বিদ্যমান। অথচ এই নিরাপত্তা ঝুঁকির একমাত্র প্রমাণও রাষ্ট্র নিজেই বলছে, রাষ্ট্র নিজেই সিদ্ধান্ত নিচ্ছে। আইনমন্ত্রী দাবি করেছেন ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট 1973 অধীনে গুম সংক্রান্ত অপরাধের বিচার হতে পারে, নতুন আইনের কোনো প্রয়োজন নেই। এই দাবি 3টি কারণে আইনগতভাবে ভুল এবং একটি কারণে রাজনৈতিকভাবে বিপজ্জনক। প্রথম কারণ, দণ্ডবিধির কিডন্যাপিং এর যে ধারা আছে 359 থেকে 363, সেটা কেবলমাত্র মাইনরদের জন্য, অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে প্রযোজ্য। পুরুষদের ক্ষেত্রে 16 বছর, নারীদের ক্ষেত্রে 18 বছরের নিচে। গুমের শিকার প্রায় সকল ব্যক্তি প্রাপ্তবয়স্ক। সুতরাং কিডন্যাপিং ধারায় বিচার শুধু অপর্যাপ্ত না, এটা আইনত প্রযোজ্যই না। দ্বিতীয়ত, অ্যাবডাকশন ধারা 362 স্বতন্ত্র শাস্তিযোগ্য অপরাধ নয়। এটি কেবল তখনই দণ্ডযোগ্য হয় যখন ধারা 363 ক থেকে 374 অধীনে একটি সুনির্দিষ্ট অপরাধমূলক অভিপ্রায় বা ইন্টেন্ট প্রমাণ করা যায়। একটা গোপন রাষ্ট্রীয় আতঙ্কাদেশ যেখানে গন্তব্য এবং উদ্দেশ্য দুটোই আদায় করা হচ্ছে, সেখানে এই ইন্টেন্ট বা অভিপ্রায় প্রমাণ করা কার্যত অসম্ভব। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো সাধারণ দণ্ডবিধিতে চেইন অফ কমান্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায়বদ্ধ করার, অর্থাৎ সুপিরিয়র রেসপন্সিবিলিটি ডক্ট্রিন প্রয়োগ করার কোনো পথ এখানে আর থাকে না। তৃতীয়ত, আইসিটি আইনের অধীনে বিচার পেতে হলে আগে প্রমাণ করতে হবে যে ওই অপরাধটা ছিল ব্যাপক বা সুপরিকল্পিত, ওয়াইড স্প্রেড অর সিস্টেম্যাটিক। গণহারে গুমের বিচার আইসিটিতে কেবল তখনই সম্ভব যখন পুরো চক্র সমাপ্ত হয়ে গেছে, অর্থাৎ গুম যাদের নির্দেশে করা হয়েছে সেই শাসক গোষ্ঠীর পতন হয়ে গেছে। যেমন 5 জুলাই 5 আগস্টের পর শেখ হাসিনার শাসক গোষ্ঠীর পতন হয়েছে। কিন্তু কাল যদি কেউ গুম হয় এবং সেই অভিযোগ আইসিটিতে যায়, তখন আইসিটি বলবে আমাদের কিছু করার নেই, কারণ সেই ক্ষমতা আমাদের নেই। আইসিটি আইনে প্রমাণের যে মানদণ্ড ঠিক করা হয়েছে, অর্থাৎ দ্য থ্রেশহোল্ড অফ বার্ডেন অফ প্রুফ, এটা অত্যন্ত উঁচু, যা সাধারণ দণ্ডবিধির ক্ষেত্রে প্রযোজ্য না। গুমকে আইসিটির অধীনে নিয়ে আসার ফলে অপরাধ প্রমাণের দায়ভার ভুক্তভোগীর উপর চেপে বসে, যেটা কার্যত অসম্ভব। যেখানে গুমের অভিযোগ করা হয় কার বিরুদ্ধে? গুমের অভিযোগ করা হয় সরাসরি সরকারি কোনো সংস্থার বিরুদ্ধে, এবং সমস্ত তথ্য প্রমাণ নিয়ন্ত্রণে থাকে সেই সংস্থার। তাহলে সেখানে একজন সাধারণ মানুষ তার পরিবারের পক্ষে কিভাবে এই সত্য প্রমাণ করা সম্ভব, যেখানে গুম হওয়া ব্যক্তির হদিস বের করা সম্ভব হচ্ছে না? এর চেয়ে বিপজ্জনক হলো রাজনৈতিক দিকটি। আইসিটিতে মামলা পুরোপুরি সরকারের ইচ্ছার উপর নির্ভরশীল, অথচ এখানে এমন এক অপরাধের বিচার করা প্রয়োজন, গুম, যেখানে সরকার নিজে অভিযুক্ত হতে পারে। সরকার নিজেই যদি কোনো অপরাধে অভিযুক্ত হয় বা যুক্ত হয়, তাহলে সে কেন সেই অপরাধের তদন্ত করবে? সাধারণ মানুষ হয়তো মানবতা বিরোধী অপরাধ এবং ফৌজদারি অপরাধের মধ্যে পার্থক্য বোঝেন না, কিন্তু যারা এই নীতি প্রণয়ন করছেন তারা সুনিশ্চিতভাবে এই পার্থক্য বোঝেন এবং এই পার্থক্য তারা নিজেদের পক্ষে কাজে লাগাচ্ছেন। সরকার বলেছে জাতীয় নিরাপত্তার স্বার্থে কাউকে আটক করা হলে সেটাকে গুম বলা যাবে না। এটা অত্যন্ত বিপজ্জনক একটা বার্তা বহন করে, কারণ এই একই অজুহাতে হাসিনা সরকার অসংখ্য মানুষকে গুম করেছিল। সরকার যদি কাউকে জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক মনে করে, সেক্ষেত্রে তাকে গ্রেফতার করার পর এটা স্বীকার করতে অসুবিধা কোথায় যে অমুক ব্যক্তিকে আমরা গ্রেফতার করেছি, সে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ছিল, এই জন্য সে আমাদের কাছে গ্রেফতার আছে, তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এখানে লুকোচুরি করার প্রয়োজন কি?
জাতীয় নিরাপত্তা এখানে একটা বায়বীয় কাল্পনিক অজুহাত, যা সরকারকে, যে কোনো সরকারকে স্বেচ্ছাচারিতা দরজা খুলে দেয়। সরকার পক্ষে একজন উপদেষ্টা একটা হাস্যকর কথা বলেছেন, উনি বলেছেন এই সরকার গুম করবে না, তাই গুম প্রতিরোধের আইনের কোনো প্রয়োজন নাই। যদি সরকারের নেক নিয়ত যথেষ্ট হয় তাহলে গুম প্রতিরোধ করা আর কোনো আইনের দরকার নেই, দুর্নীতি বিরোধী আইনের কোনো দরকার নেই, সরকার দুর্নীতি করবে না, এটা বলে দিলেই যথেষ্ট। কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, বিদ্যমান সাংবিধানিক কাঠামো আইনের সীমাবদ্ধতাই শেখ হাসিনাকে ক্রমশ স্বৈরাচারে পরিণত করেছিল। এই কাঠামো যদি অব্যাহত থাকে তাহলে পরবর্তী যে কোনো সরকারের ক্ষেত্রেও একই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না, এবং কাঠামোগত সংকটকে কাঠামোগতভাবেই মোকাবেলা করতে হয়। এটা ভালো মানুষ হওয়ার দোহাই দিয়ে বা এই সরকার ভালো এই দোহাই দিয়ে সমাধান করা যায় না। সরকার হয়তো আশ্বস্ত করতে চাইছে যে তারা গুম করবে না, আমরা এটাতে সাধুবাদ জানাই, কিন্তু এই সরকারি যে সারা জীবন থাকবে বা সরকারের এই মেন্টালিটি যে সারা জীবন থাকবে, এটা নিশ্চয়তা কি? 2024 সালের 30শে আগস্ট জাতিসংঘে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন জমা দেওয়ার মাধ্যমে বাংলাদেশ গুম বিরোধী আন্তর্জাতিক সনদে 76তম রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে, ICPPED, এবং 29শে সেপ্টেম্বর 2024 থেকে এই সনদ আইনিভাবে কার্যকর। লক্ষণীয় বিষয় হলো এটা স্রেফ স্বাক্ষর করা না, এটা অ্যাকসেশন, যা আইনিভাবে রাটিফিকেশনের সমতুল্য। এই সনদের 4 নম্বর ধারা অনুযায়ী গুমকে একটি স্বতন্ত্র ও গুরুতর অপরাধ হিসেবে দেশের নিজস্ব আইনে অন্তর্ভুক্ত করা এখন বাংলাদেশ রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক। প্রচলিত অধ্যাদেশ বাতিল করার মাধ্যমে সেই বাধ্যবাধকতার সরাসরি লঙ্ঘন। কনভেনশন অন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস এর যে কমিটি আছে, CED, সেটা নিয়মিতভাবে সদস্য রাষ্ট্রগুলোর কাছে আইন বাস্তবায়নের অগ্রগতির প্রতিবেদন চেয়ে থাকে। সনদে যোগ দেওয়ার পরপর কার্যকর অধ্যাদেশটি কেন বাতিল করা হলো সেই ব্যাখ্যা এখন বাংলাদেশকে সেই কমিটির কাছে দিতে হবে। গুমের একটা বিশেষ দিক হলো গুম একটা চলমান অপরাধ, কন্টিনিউয়াস ক্রাইম। আন্তর্জাতিক আইন অনুযায়ী একজন মানুষ যতদিন নিখোঁজ থাকেন ততদিন পর্যন্ত ধরে নেওয়া হয় যে এই অপরাধ সংঘটিত হচ্ছে। এই যৌক্তিক কারণে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে বিচারের জন্য সময়ের কোনো বাধ্যবাধকতা বা স্ট্যাচুট অফ লিমিটেশনস রাখা হয়নি। কিন্তু বর্তমান অধ্যাদেশ বাতিল করে গুমকে সাধারণ দণ্ডবিধির অধীনে রাখা হলে বিচারের ক্ষেত্রে তামাদি প্রশ্ন চলে আসে, এবং বিশেষ করে 2009 থেকে 2024 পর্যন্ত ঘটে যাওয়া গুমের ঘটনাগুলো আইনি জটিলতায় ঢাকা পড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে। দীর্ঘ 15 বছরের এই অপরাধের বোঝা যদি স্রেফ আইনি মারপ্যাচে বিচারের আওতার বাইরে চলে যায়, তবে সেটা হবে ভুক্তভোগী পরিবারগুলোর জন্য দ্বিতীয়বার বিচার বা অধিকার থেকে বঞ্চিত হওয়া। আমাদের প্রস্তাব, ফ্যাসিবাদী হাসিনার শাসনামলের অভিজ্ঞতা, বিরাজমান কাঠামো ও বর্তমান পরিস্থিতির আলোকে আমরা বেশ কিছু প্রস্তাব উত্থাপন করছি, যেন এই ভূখণ্ডের প্রতিটি মানুষ গুম নামের এই নারকীয় অত্যাচার থেকে মুক্ত থাকেন। আমরা মনে করি বর্তমান রাষ্ট্রীয় কাঠামোতে এমন কিছু আমূল পরিবর্তন প্রয়োজন যা নিশ্চিত করবে যে গুমের খলনায়করা পুরনো অস্ত্র ব্যবহার করে আবারও জুলুমের এই চাকা সচল করতে পারবে না। নিরাপত্তা বাহিনীগুলোকে ক্ষমতার অপব্যবহারের সুযোগ দেওয়া হবে না, এবং সরকারি সংস্থাগুলো স্বাধীন এক বা একাধিক প্রতিষ্ঠানের কাছে দায়বদ্ধ থাকবে। আমাদের প্রস্তাবগুলো: 1. নিরাপত্তা বাহিনীর হাতে আটককৃত যে কোনো ব্যক্তির অবস্থান সম্পর্কে জানা উক্ত ব্যক্তি, তার পরিবার ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের একটি অলঙ্ঘনীয় অধিকার, যার কোনো অবস্থাতেই ব্যতিক্রম করা যাবে না। কোনো জরুরি অবস্থা বা জাতীয় নিরাপত্তার অজুহাতে কোনো ব্যক্তির হেফাজতকারী প্রতিষ্ঠানের তথ্য গোপন করা যাবে না। 2. আয়নাঘরের সংস্কৃতি বিলোপ করার জন্য যে কোনো গ্রেফতারের ক্ষেত্রে অফিসিয়াল পোশাক, বাহন ও বডি ক্যাম ব্যবহার করতে নিরাপত্তা বাহিনীকে বাধ্য করতে হবে। 3. সরকারি কোনো সংস্থা কোনো ব্যক্তিকে গ্রেফতার করলে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তার পরিবারকে জানাতে বাধ্য থাকবে, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে ম্যাজিস্ট্রেট বা আদালতে হাজির করতে বাধ্য থাকবে, যার বিচ্যুতি হলে ওই সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে। এখানে উল্লেখ্য, রুবেল হত্যা মামলায় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় এবং সংবিধানের 33 অনুচ্ছেদ দীর্ঘদিন ধরে এই অধিকার স্বীকার করে আসছে। অন্তর্বর্তীকালীন সরকার CRPC সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025 এর মাধ্যমে এই বিচারিক নির্দেশনাকে আইনে রূপ দিয়েছে, যা এখনো বহাল। কিন্তু এই বিধান শুধুমাত্র সাধারণ গ্রেফতারের ক্ষেত্রে প্রযোজ্য। রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক পরিচয় গোপন রেখে তুলে নিয়ে যাওয়ার যে বিশেষ অপরাধ অর্থাৎ গুম, সেটার বিরুদ্ধে সুরক্ষার জন্য গুম অধ্যাদেশের বিশেষায়িত কাঠামোর কোনো বিকল্প নেই। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া প্রস্তাবনা 4,
সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে অনির্দিষ্টকালের জন্য আটক রাখার যে বিশেষ ক্ষমতা আইন আছে, বিশেষ ক্ষমতা আইন 1974, সেটা বাতিল করতে হবে। এটি একটি নিবর্তনমূলক আইন যা রাষ্ট্রকে মৌলিক অধিকার লঙ্ঘনের বৈধতা দেয়। এখানে আমি বিশেষভাবে উল্লেখ করবো যে ইন্টারিম সরকারের আমলেও এই বিশেষ ক্ষমতা আইনে মানুষকে ধরে বন্দী করে রাখা হয়েছে, যা বর্তমান সরকারের সময়ও চলমান আছে। বিশেষ করে এখানে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীর কথা বলা যেতে পারে, যাকে গত বছর ডিসেম্বরে সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়া শুধুমাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বক্তব্যের কারণে তুলে নিয়ে যাওয়া হয়, তাকে 90 ডেজের ডিটেনশনে রাখা হয়, নন বেইলেবল, এবং বর্তমান সরকারের সময়ে আবার এটা 90 দিনের জন্য বাড়ানো হয়েছে। এই বিশেষ ক্ষমতা আইন একটা নিবর্তনমূলক আইন, যেটাকে বাতিল করতে হবে। প্রস্তাবনা 5, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তদন্ত কোনো স্বাধীন কমিশন করতে পারবে এবং এই জন্য সরকারের অনুমতির প্রয়োজন হবে না। গুমের ঘটনায় প্রভাবশালী গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে এখনো পর্যন্ত ভুক্তভোগী পরিবারগুলো আতঙ্কিত। এই বাস্তবতায় সাক্ষী ও ভুক্তভোগী পরিবারের জন্য সুরক্ষার জন্য বিশেষ আইনি ব্যবস্থা প্রণয়ন ছাড়া এই 5টি প্রস্তাবনার একটিও কার্যকর হবে না। আমাদের অবস্থান: গুম অধ্যাদেশ বাতিল করা এবং বিষয়টি বর্তমান অবস্থায় রেখে দেওয়া একটা ঐতিহাসিক ভুল। নাগরিকের হক এবং ইনসাফের দিক থেকে এটা ভুল, রাষ্ট্রীয় দিক থেকে এটা ভুল, রাজনৈতিক দিক থেকে এটা ভুল। এই ভুলের মাসুল রাষ্ট্র, সরকার, নাগরিক সবাইকে একসময় দিতে হবে। সরকার বলছে তারা গুম করবে না। আমরা এই বক্তব্যের সত্য মিথ্যা নির্ণয়ে যাচ্ছি না, এটা আমাদের কাজও না। আমরা কেবল জিজ্ঞেস করছি, সরকার যদি গুম করতে না চায় তাহলে গুম প্রতিরোধের আইনি কাঠামো না থাকলে ক্ষতি কি? যদি গুম প্রতিরোধের আইনি কাঠামো থাকলে ক্ষতি কি? তারা যদি নাই চায়, তারা গুম করতে চায় না, তাহলে আইনি কাঠামোতে আপনার আপত্তি কোথায়? যদি সত্যি গুম না করার নিয়ত থাকে, তাহলে সেই নিয়তকে আইনে বাঁধতে, আইনের মধ্যে নিয়ে আসতে সমস্যা কোথায়? এই প্রশ্নের উত্তর না দেওয়াটাই একটা উত্তর। যে কাঠামো হাসিনাকে গুম করতে চেয়েছে, সেই কাঠামো অক্ষত রাখা মানে পরবর্তী দুর্বৃত্তের জন্য দরজা খোলা রাখা। জুলাই গণঅভ্যুত্থান সেই দরজা বন্ধ করার ম্যান্ডেট দিয়েছিল। সরকার এখন সিদ্ধান্ত নিক সেই ম্যান্ডেট তারা গ্রহণ করবে কিনা। ধন্যবাদ।